তোমার কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স জানতে চাইবো, যাদের থেকে তুমি শিখেছো। মানে অনেক কিছু। সুস্মিতা সেনের থেকে অনেক কিছু শেখার আছে। মানে আমার এখনো মনে আছে একটা অনুষ্ঠানে আমি জানি সুস্মিতা ভীষণ টায়ার্ড হয়ে গেছে, কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে আছে, প্রচুর লোক আসছে। প্রত্যেকবারই উনি প্রচণ্ড রকম হেসে এবং আবেগের ওই রেশিওটাকে সেম রেখে হাগ করছেন, সেলফি তুলছেন। তখন আমি বললাম যে, "Why do you have to do this every time? তুমি তো বলতে পারো যে আমি টায়ার্ড হয়ে গেছি।" তখন একটা কথা সুন্দর বলছে, যেটা আমার কাছে রয়ে গেছিল সেই কথাটা। সেটা হচ্ছে যে, Keep it you, uniquely you. ধরো এই যে এত এত এতগুলো মানুষ, যাদেরকে গোটা ভারতবর্ষ, বহু বহু মানুষ, তার মধ্যে দে আর দ্য গ্লোবাল স্টার। মানে তোমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স জানতে চাইবো, যাদের থেকে তুমি শিখেছো। মানে মানে আমি জানি যে এটা বলাটা খুব টাফ হয়ে যাবে, বাট স্টিল একটা দুটো। অনেক কিছু। সুস্মিতা সেনের থেকে অনেক কিছু শেখার আছে। সুস্মিতা সেন যেভাবে নিজের জীবনটাকে কন্ডাক্ট করেছেন, বা যেভাবে লোকের সঙ্গে কথা বলেন, বা যেভাবে আহ, মানে আমার এখনো মনে আছে একটা অনুষ্ঠানে আমি জানি সুস্মিতা ভীষণ টায়ার্ড হয়ে গেছে, কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে আছে, প্রচুর লোক আসছে। প্রত্যেকবারই উনি প্রচণ্ড রকম হেসে এবং আবেগের ওই রেশিওটাকে সেম রেখে হাগ করছেন, সেলফি তুলছেন, হাসছেন, কথা বলছেন। তখন একটা জায়গায় যখন পুরো অনুষ্ঠানটা হয়ে গেল, যখন আমি আর সুস্মিতা শুধু আছি, আমরা বোধহয় স্যুপ খাচ্ছিলাম না চা খাচ্ছিলাম, এক্ষুনি মনে নেই। তখন আমি বললাম যে, "Why do you have to do this every time? তুমি তো বলতে পারো যে আমি টায়ার্ড হয়ে গেছি।" তখন একটা কথা সুন্দর বলছে, যেটা আমার কাছে রয়ে গেছিল সেই কথাটা। সেটা হচ্ছে যে, আমি আজকে টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এরা যারা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, তারা এই মুহূর্তটার জন্য দাঁড়িয়ে আছে। এবং আমি যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করি, বা আমি যদি তাদের কাছে তাদের যে স্বপ্নের সুস্মিতা সেন হয়ে যদি দেখাটা না করি, ওদের স্বপ্নটা ভেঙে যাবে। এবং আমি কিন্তু ওই স্বপ্নের মধ্যেই বিচরণ করছি। প্রত্যেকটা আর্টিস্ট সেই স্বপ্নের মধ্যে, সেই কল্পনার জগতের মধ্যে বিচরণ করে। তাই আমাকে আমার 100% টা নিয়েই সবসময় দেখা করতে হবে, যখনই আমি তার সঙ্গে দেখা করছি। কারণ ওটা ওর যাতে ড্রিম। তারাও ওই বলে জীবনে হয়তো আমি তার সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না আমার। কিন্তু ওই মেমোরিটা নিয়ে সে সারা জীবনটা থেকে যাবে। সে লোককে বলবে। তো এইটা এই কনসিয়াস এফর্টটা আমাকে এই জন্য নিতে হবে যে ওরা আমাকে ভালোবাসে। তো আমি টায়ার্ড হয়ে গেলাম, কি আমার জ্বর হয়েছে, কি আমার দিনটা খারাপ গেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর দেম। তো এইটা আমার কাছে একটা খুব, যে কোনো একটা পাবলিক ফিগার হতে গেলে বা একটা নোন ব্যক্তি হতে গেলে, তুমি তোমার নিজের ব্যাগেজটা নিয়ে কিন্তু লোকের কাছে যেতে পারো না। তোমার সমস্যাটা তোমার একার সমস্যা। সেই সমস্যাটা, সেই মুড সুইংটাকে নিয়ে তুমি, তাহলে তুমি ইউ আর নট ফিট টু বি আ পাবলিক ফিগার। এটুকু বলা যেতে পারে। অনেকেই জানে না যে আজ থেকে বেশ কয়েক বছর আগে বাংলা টেলিভিশনে টক শো যে কনসেপশন, সেই কনসেপশনটা প্রায় প্রায় তোমার হাত দিয়েই শুরু হয়েছিল। হুম, হুম। তো একটু ওই ওই অভিজ্ঞতাটা জানতে চাইবো, সেখানে মুম্বাইয়ের বড় বড় সেলিব্রিটিদের সেই টক শোতে অংশ নেওয়া কেমন ছিল? সেটা অ্যাকচুয়ালি দুটো সিজন হয়েছিল। শোটার নাম ছিল টক বাংলা। একদমই তাই। আর ATN বাংলা বলে একটা চ্যানেল ছিল তখন। তখন এই স্যাটেলাইটের অতটা রমরমা হয়নি। ওটাকে মানে বলা যেতে পারে যে বাংলা, মানে বাংলাদেশ এবং বাংলায় খুব পপুলার একটা চ্যানেল ছিল হুম ATN হুম বলে। হুম। ফার্স্ট সিজন যেটা করেছিলাম সেটা বাংলার ওপর করেছিলাম। বাংলার আর্টিস্টদের নিয়ে, বাংলার কলাকুশলীদের নিয়ে। এবং সেটা সাকসেসফুল হওয়ার পরে উনি তখন বলেছিলেন যে, "তুমি তো বম্বেতেও তোমার ভালো রিলেশনশিপ আছে। সো তুমি কি, মানে আমরা কলকাতার চ্যানেলে কি বলিউড সেলিব্রিটিজদের আনতে পারি?" তো দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ ফর মি। বম্বের, মানে হুইচ ইজ দ্য মেক্কা অফ সিনেমা, সেখানে বসে, সেখানে গিয়ে একটা বাংলা চ্যানেলের জন্যে হিন্দি সেলিব্রিটিদের ইন্টারভিউ করা, ওটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু চ্যালেঞ্জটা আমি তখন নিয়েছিলাম, কারণ আমার সবসময় এরকম ধরনের কাজ করতে ভাল লাগে, যেটা মনে হয় যে নট পসিবল বা ডিফিকাল্ট। তো আমরা ওখানে একটা মানে একটা বাংলোর মতন নিয়ে নিয়েছিলাম, আন্ধেরি ওখানেই ফোর সেট বাংলোজে। অ্যান্ড অল। সবাই একসাথে বাংলোর মধ্যে থাকতাম। আর ইট ওয়াজ লাইক আ, মানে মানে ফ্যামিলি আউটিং বলা যেতে পারে। তখন থাকতে থাকতে যেমন হয়ে যায় আর শ্যুটটা কি। কোথায় হতো? শ্যুটটা আমরা করতাম যখন যখন যেখানে যে সেলিব্রিটি আমরা পেতাম, সেখানে গিয়ে আমরা এখন যে পডকাস্টে যে হয়ে হ্যাঁ গেছে না, যে হ্যাঁ। নিয়ে নিয়ে ক্রিয়েট ইউর সেট, তো ওরকম একটা বেসিক একটা সেট স্ট্রাকচার করা থাকতো, সেইটা আমরা ওখানে ক্রিয়েট
ক্রিয়েট করে নিতাম। ওই বুদ্ধিটা তখন আমার মাথায় এসেছিল যে আমরা এমন একটা স্ট্রাকচার করব যেটা ইজিলি তৈরি করা যেতে পারে যেখানে সেখানে, মানে সেই যাতে ফিলটা দিতে পারি যে হ্যাঁ ইট ইজ পার্ট অফ আ শো। হুম হুম সো ইয়েস, তখনকার দিনে মানে এখন বললে হয়তো সেটা মনে হবে যে বাপরে কি করে হলো, কারণ প্রিয়াঙ্কা চোপড়া, মধুর ভান্ডারকর, হিমেশ রেশমিয়া, শ্রেয়া ঘোষাল, পাপন, শান, সোনু নিগম। কত কত মানে কোন সাল নাগাদ এই শ্যুটটা হয়েছিল এটা আমার exact? হচ্ছে 2001, 25 বছর আগে। হ্যাঁ 25 বছর আগে এটা করেছিলাম। মানে তখন কিন্তু ঋতুদা মানে ইটিভির বা তে যে ঋতুদার যে প্রথম এবং ঋতুপর্ণ সেটাও কিন্তু আসেনি, এবং সেটা নিয়ে আমার মানে স্টেটসম্যান নিউজ পেপার, তখন ইট ওয়াজ এ ভেরি পপুলার নিউজ পেপার ইন ইংলিশ, স্টেটসম্যান আমাকে নিয়ে একটা আর্টিকেল করেছিলেন যে প্রথম এমন একজন হোস্ট বাংলা থেকে যিনি এতগুলো বলিউড সেলিব্রিটিকে নিয়ে একটা বাংলা চ্যানেলের জন্য করতে সক্ষম হয়েছেন। কারণ আমাকে যখনই জিজ্ঞেস করতো যে অবভিয়াসলি মানে প্রিয়াঙ্কা চোপড়া তখন যে ম্যানেজার আছে, বা তখন লারা দত্তার ইন্টারভিউ করেছিলাম, তখন সে সবে সবে উনি বিশ্বসুন্দরী পুরস্কার পেয়েছেন। তো অবভিয়াসলি একটা ওখানে বম্বেতে একটা ম্যানেজার কালচার, পিআর কালচারটা তো খুবই স্ট্রং। প্রচন্ড। তো জিজ্ঞেস করে যে কিসের জন্যে, কেন। কিন্তু তখন আমি এটা বুঝতে পেরেছিলাম যে মানে কোনো চ্যানেলকে ছোট না করেই বলছি যে ওরা তখন রিয়েলাইজ করলো যে না, রামকমলের সঙ্গে ইন্টারভিউটা হচ্ছে। সো দ্য চ্যানেল ওয়াজ নট দ্যাট ইম্পর্টেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ফর দ্য সেলিব্রিটি। অ্যান্ড তো সেই জায়গাটা থেকে কোথাও গিয়ে দাঁড়িয়ে তারা রাজি হয়েছিলেন ইন্টারভিউটা দিতে। আর সেই ইন্টারভিউটা যখন ফাইনালি অন এয়ার যায়, তখন সবার কাছে এটা একটা খুব চমকপ্রদ ব্যাপার হয় যে বাংলা চ্যানেলে এরা এতগুলো সেলিব্রিটি কি করে এলো। আমার আমার আরেকটা জিনিস জানতে খুব ইচ্ছা করে, সেটা হচ্ছে যে এই যে ধরো যখন তুমি সাংবাদিকতার মধ্যে রয়েছো, টক শোর মধ্যে রয়েছো, সেখান থেকে ফিল্ম এবং লেখালেখি এই দুটোতে আমি ঠিক শিফট বলবো না, কারণ এটা হয়তো একটার পর একটা ঘটনা সাজালে দেখা যাবে আস্তে 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 হয়েছে। কিভাবে হলো সেটা? শিফটটা না খুব মানে ওইভাবে যেটা তুমি বললে ঠিকই বললে যে দিনক্ষণ পঞ্জিকা দেখে শিফট তো হুম হয়নি। হুম ইটস এ গ্র্যাজুয়াল প্রগ্রেস, মানে একটার পর একটা হতে হতে জিনিসটা মানুষ রিয়েলাইজ করে যে না, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। আমার কখনো স্ট্যাগনেন্সি কোনোদিনও ভালো লাগেনি ছোটবেলা থেকে। হয়তো খুব চঞ্চল শৈশব ছিল আমার, মানে শৈশবকালে আমি খুব চঞ্চল ছিলাম বলে হয়তো। আমি ভার্গো, তো ভার্গোরা খুব চঞ্চল হয়। তো সো দ্যাট ইজ দেয়ার, সো দ্যাট ওইখান থেকে দাঁড়িয়ে মানে আমি যখন এশিয়ানে যে কাজ করছি, তার থেকে আমি টক শো করছি, হুম যেখানে হয়তো দরকার ছিল না, কারণ আমার যারা অন্য কালিগরা ছিল তারা তো মানে ওই কাজটাতেই তারা খুব খুশি হয়ে গেছিল, অ্যাডিশনাল কাজ নেওয়ার কোনো দরকার ছিল। কিন্তু ওই যে চ্যালেঞ্জটা নেওয়া, ম্যানেজমেন্টকে বোঝানো, কারণ আপনারা সবাই চাকরি করেন, একটা চাকরি করতে করতে আর একটা চ্যানেলের জন্যে একটা শো করা, উইচ ইজ অলসো আই থিঙ্ক আ চ্যালেঞ্জ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। কিন্তু সেটা কনভিন্স করা এবং সেটা করা, সেটা আমি করতে পেরেছিলাম। আর তারপরে যখনই আমি এগিয়েছি, যখন আমি এই ইন্টারভিউ করছি বা লিখছি, কারোর কথা শুনে এসে সেটা আমার মতন করে আমি যখন লিখছি, তখন আমার মনে হয়েছিল যে আমি তো তার গল্পটাই বলছি পাঠকদের জন্যে নিউজ পেপারে। তো আমি যদি গল্প, তার কথা শুনে যদি গল্পের আকারে যদি আমি লিখতে পারি, তাহলে আমি হয়তো ছোটো গল্পও লিখতে পারবো। তো আমার প্রথম স্টেপটা ছিল শর্ট স্টোরিজ লেখা। আমার ফার্স্ট কালেকশন অফ শর্ট স্টোরিজ হচ্ছে লং আইল্যান্ড আইস টি, ওটাতে 8টা ছোট গল্প সংস্করণ বেরোয়। আর সেটার লঞ্চ আমি কলকাতাতেই করি বেশ কিছু বছর আগে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক আই গট দেব, রুক্মিণী, পাওলি, বোম্বাদা সবাই একসাথে একটা ছাদের নিচে এসেছিল, এবং আমরা খুব সুন্দর করে কলকাতায় লঞ্চটা করেছিলাম, বম্বেতেও করেছিলাম এবং দিল্লিতেও করেছিলাম। বাট ওই ছোট গল্প লিখে, ছোট গল্পটা পড়ে যখন প্রচুর পরিচালক বন্ধু আমার, সুজিত সরকার থেকে সুজয় ঘোষ, মধুর ভান্ডারকর, নাগেশ কুকুনুর, প্রচুর, রমেশ সিপ্পি সিনিয়র ডিরেক্টর, মেঘনা গুলজার, তো মানে এরা সবাই বইটা পড়ে একটাই কথা বলেছিল, ইটস ভেরি সিনেম্যাটিক অ্যান্ড ওয়াই ডোন্ট ইউ মেক ফিল্মস আউট অফ দিস। সো দ্যাটস ওয়েন আই থট দ্যাট হ্যাঁ চলো, বোধহয় কোথাও গিয়ে হয়তো ওদের মনে হয়েছে যে আমি গল্পগুলো বোধহয় সিনেমার মতন করে লিখেছি, বা এই গল্পগুলো সিনেমা হওয়ার যোগ্যতা রাখে। ভায়াকম 18, পারসেপ্ট পিকচার্স, প্রতিষ্ঠানদি কমিউনিকেশন, একটা কর্পোরেট কালচার শুরু হয়েছিল বম্বেতে তখন, খুব ফিল্মস কর্পোরেটস বানাচ্ছে। তো ওই কর্পোরেট কালচারের মধ্যে যেটা আমার
ভালো লেগেছিল যে ওরা কিন্তু ওই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে লোকেদের নিয়েছিল স্ক্রিপ্ট ডক্টরিং করার জন্য, যে স্ক্রিপ্টটা কতটা ঠিক। সেটা আমার অনেকটা উপকার হয়েছে নিজে যখন আমি সিনেমা বানাতে যাচ্ছি, যে হ্যাঁ এইটা মনে হচ্ছে ঠিক, এটা মনে হচ্ছে ঠিক না। তারপরে গ্রাউন্ড লেভেল থেকেই যদি আমরা কারেক্ট করতে পারি। আগে কি হতো, আমরা যে পরিচালক সিনেমা বানিয়ে আমরা সিনেমা দেখে সমীক্ষা করতাম যে না ভালো হয়নি বা ভালো হয়েছে। এইটা যদি একটা কোনো ফিল্ম রিভিউয়ার, যে এক্সপিরিয়েন্স রিভিউয়ারকে দিয়ে যদি একটা স্ক্রিপ্ট ডক্টরিং করা হয়, সেটা আমি বলবো যে কোনো ভাষায় করা উচিত, বাংলা সিনেমাতে হওয়া উচিত। একটা স্ক্রিপ্ট ডক্টরিং হলে দেখে পড়বো যে হ্যাঁ এইটা এই জায়গাগুলো আমার মনে হচ্ছে যে একটুখানি দুর্বল, ঠিক করা যেতে পারে, বা এই জায়গাগুলো বাদ দেওয়া যেতে পারে, বা এইটা অ্যাড করা যেতে পারে। দেন ইট অনলি হেল্পস ইন মেকিং আ গুড কন্টেন্ট। তো সেটা আমার মনে হয়েছিল যে খুব উপকার হয়েছে। আইন শেখা, মানে দ্য লিগাল এগ্রিমেন্ট, ওদের একটা 70 পাতার লিগাল এগ্রিমেন্ট। এবং আমি প্রথম যখন দেখেছিলাম আমি বলেছি আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি এটা করতেও পারবো না, কারণ আমার কাছে হিব্রু মনে হয়েছিল। তারপরে আমাকে রঙ্গিতা নন্দী, প্রীতিশের মেয়ে, বলেছিল যে না, যতদিন লাগে অন্য কিছু করতে হবে না, তুমি এটা রোজ এসে পড়ো। আর ওই ধরে ধরে পড়তাম, ঘুমিয়ে পড়তাম, অ্যাকচুয়ালি পড়তে পড়তে এত বোরিং একটা জিনিস, 70 পাতার একটা আইনি কিছু জটিল আইনি বিষয়। একটা ভীষণ জটিল ব্যাপার। এবং সেটা খালি পড়ে মনে হতে, মানে সে এগ্রিমেন্টের মতো মধ্যে সে চোখ, নাক, মুখ, কিডনি সবই নিয়ে নিতে চাইছে, মানে সে লোকটার, মানে ইট ওয়াজ সাচ আ স্ট্রিক্ট এগ্রিমেন্ট। কিন্তু ওটা আমার অনেকটা হেল্প করেছে বোঝার জন্য যে সিনেমাটা শুধু সিনেমা নয়, সিনেমার পেছনে অনেক আইনত অনেক কিছু থাকে। অনেক মানে আইনটা না জানলে সিনেমাটা আবার করা মুশকিল। মানে কোন এগ্রিমেন্টটা কতটা হওয়া উচিত, কত দিনের জন্য আমি নেব, সিনেমার পরে আমার লাগবে কিনা সেই ট্যালেন্টকে, সেই ট্যালেন্টের পেমেন্ট মোডটা কী হবে, সেই ট্যালেন্টকে কবে কবে পেমেন্ট করা হবে, সেই স্ট্রাকচারটা কী হবে, পেমেন্ট দিতে পারলে একরকম, পেমেন্ট না দিতে পারলে সে আর একরকম, তার কি খেসারত দিতে হবে। মানে এই পুরো জিনিসটা যে ধীরে 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 শিখলাম এবং বুঝলাম যে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধু তাই না, যে অভিনয় করতে করতে যদি মারা যায় তারপরে সেটা কি হবে, আচ্ছা, তারপরে মানে মানে সে এগুলোও মেনশন থাকে সব ওখানে। কিছু থাকে তার মধ্যে, তার মেডিক্লেম থাকে, তার রিস্ক ফ্যাক্টর কভার করা থাকে, তার যদি ভয়েস চলে যায় এটাও আগে থেকে দেওয়া থাকে। ধরো কিছু কোনো কারণের মধ্যে শুটিংটা সে করে দিল কিন্তু তার ভয়েস চলে গেল, তাহলে তাকে সে রাইট দিতে হবে যে সে অন্য কেউ ডাবিং করে দেবে তার ভয়েসে। সে তখন বলতে পারবে না যে না আমি অন্য কেউ ডাব করতে পারবে না। মানে এইগুলো সে মানে এত ডিটেলে একটা লিগ্যাল এগ্রিমেন্ট করা হয় বম্বেতে। মানে বম্বে লিগ্যাল এগ্রিমেন্টস অ্যাকচুয়ালি, তাই জন্য বম্বেতে লয়ারকে হায়ার করা হয়। মানে আর্টিস্টদের সবার নিজস্ব ল ফার্মের সঙ্গে অ্যাসোসিয়েশন আছে, মানে তারা লয়ারকে দিয়েই তারা এগ্রিমেন্টটাকে স্ক্যান করায় যখন প্রোডাকশন হাউস থেকে যায়। তো সেইটা একটা বিশাল শেখার, আর্টিস্টদের কাছে যাওয়া, আর্টিস্টদের কাছে কী করে নারেশন দিতে হবে, কী করে জিনিসটাকে ইন্টারেস্টিং করে তাদের কাছে তুলে ধরতে হবে যাতে তাদের ইন্টারেস্ট লেভেলটা বাড়ে এবং তারা হ্যাঁ বা না ডিসিশনটা অনেকটা নারেশনের উপর ডিপেন্ড করে যে আমি কীভাবে গল্পটা পিচ করছি। তো অল দিস টেকনিক্যালিটিস যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ডিরেক্টরের ক্ষেত্রেও, যে আমি গল্পটা, আমি তো অ্যাকচুয়ালি গল্প বেচতে গেছি, আমি তো ঠাকুমার ঝুলি নিয়ে গেছি, এবার তার মধ্যে থেকে আমি গল্প বলবো এবং সেই গল্পটা যদি পছন্দ হয় তাহলে সেই অভিনেতা অভিনেত্রী হ্যাঁ বলবে এবং তখনই আমার রথ চলতে শুরু করবে, তার আগে তো রথ দাঁড়িয়ে থাকবে। তো এই যে রথের প্রিপারেশনটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা মানে অনেকেই জানে না, যে সবাই ভাবে যে ও আপনি তো পরিচালক, আপনি তো মানে চাইলেই একটা ছবি করে ফেলতে পারবেন, সেটা এটা কিন্তু ইটস নট লাইক দ্যাট।